2026 সালের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রতিপক্ষ দেশের শীর্ষ নেতৃত্বকে সরাসরি লক্ষ্যবস্তু করার কৌশল এখন আর শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বরং বাস্তব নীতির অংশ হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং পরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্ব রাজনীতিতে নতুন এক বিতর্কিত সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একের পর এক লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের ইতিহাসে এই ধরনের ধারাবাহিক নেতৃত্ব লক্ষ্যবস্তু করার কৌশল খুবই বিরল। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপের মতে একটি দেশের নেতৃত্ব তার রাষ্ট্রযন্ত্রের মস্তিষ্কের মতো। যদি সেই নেতৃত্বকে ধ্বংস করা যায় তবে পুরো কাঠামোই অচল হয়ে পড়তে পারে। এই ধারণার উপর ভিত্তি করেই ট্রাম্প প্রশাসন এপিক ফিউরির মতো সামরিক অভিযান পরিচালনা করছে বলে মনে করা হচ্ছে। এই কৌশলের লক্ষ্য হলো প্রতিপক্ষ রাষ্ট্রকে নেতৃত্ব শূন্য করে দ্রুত বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেওয়া। ক্যারিসম্যাটিক বা প্রভাবশালী কোনো নেতাকে সরিয়ে দিলে কেবল নতুন নেতৃত্ব খুঁজে পাওয়া কঠিন হয় না, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই স্থবিরতা দেখা দেয়। বর্তমান পরিস্থিতিকে ইরানের শাসন ব্যবস্থা কতটা টিকে থাকতে পারবে তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গভীর সংশয় তৈরি হয়েছে। কারণ ধারাবাহিক হামলায় দেশটির বহু গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। এই পরিস্থিতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকেও উদ্বিগ্ন করে তুলেছে বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা। উত্তর কোরিয়ার মতো দেশ, যেখানে পুরো শাসন ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে একজন নেতার ব্যক্তিগত ক্ষমতার উপর নির্ভরশীল, সেখানে নেতৃত্বকে লক্ষ্য করে হামলার কৌশল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কার্যকর হতে পারে। সিউল ভিত্তিক বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। তারা মনে করছে যুক্তরাষ্ট্রের ড্রোন বা বিশেষ বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে ওঠা এখন কেবল সময়ের ব্যাপার। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কিম জং উন তার চলাফেরা ও যোগাযোগের ক্ষেত্রে আরো কঠোর গোপনীয়তা বজায় রাখছেন, যা বাস্তবে তার শাসন ব্যবস্থার কার্যকারিতাকেও সীমিত করে দিতে পারে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র গুপ্ত হত্যা বা লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের পথ থেকে দূরে থাকার নীতি ঘোষণা করেছিল। 1980 এর দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান একটি নির্বাহী আদেশের মাধ্যমে বিদেশি নেতাদের হত্যার উপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর ওয়ার অন টেরর নীতির আওতায় এই অবস্থানের পরিবর্তন ঘটে। বারাক ওবামা প্রশাসনের সময় যুক্তি দেওয়া হয় যে যদি কোনো শত্রু সংগঠন নির্দিষ্ট রাষ্ট্রীয় সীমার বাইরে থেকে হামলা চালায় তবে তাদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা চালানো গুপ্ত হত্যা হিসেবে গণ্য হবে না। এই আইনি ব্যাখ্যাকে ভিত্তি করে পরবর্তীতে লক্ষ্যভিত্তিক ড্রোন হামলার ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো হয়। সমালোচকদের মতে সেই আইনি ব্যাখ্যাকে এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরো বিস্তৃতভাবে ব্যবহার করছে। ফলে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নেতাকেও সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অত্যন্ত বিতর্কিত। মার্কিন সামরিক বিশেষজ্ঞদের যুক্তি হলো এই ধরনের অভিযানে বৃহৎ আকারের স্থলযুদ্ধের প্রয়োজন হয় না এবং সৈন্য হতাহতের ঝুঁকিও কম থাকে। একই সঙ্গে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ফলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কমানো সম্ভব হয়। তবে এই কৌশলের নেতিবাচক দিকও রয়েছে। অনেক সময় এমন হামলা প্রতিপক্ষের মধ্যে শহীদের চেতনা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে আরো কঠোর বা কট্টর নেতৃত্বের উত্থান ঘটায়। ইতিহাস দেখিয়েছে নেতৃত্ব নির্মূলের কৌশল সাময়িকভাবে শত্রুকে দুর্বল করলেও স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় খুব কম ক্ষেত্রেই সফল হয়েছে। ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো অনেক বিশ্লেষকের কাছে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবের ইঙ্গিত দেয়। এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ধ্বংসযজ্ঞের পর যুক্তরাষ্ট্র কার সঙ্গে সমঝোতা করবে। জবাবে তিনি বলেন, যাদের সঙ্গে আলোচনার পরিকল্পনা ছিল তাদের অনেকেই এখন আর জীবিত নেই। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের এক শুনানিতে জানিয়েছেন
তাদের বর্তমান লক্ষ্য প্রথমে শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়া, রাজনৈতিক পুনর্গঠনের বিষয়টি পরে বিবেচনা করা হবে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এই অবস্থানকে কৌশলের উপর রণকৌশলের প্রাধান্য হিসেবে দেখছেন, অর্থাৎ আগে ধ্বংস পরে পুনর্গঠনের চিন্তা। মার্কিন প্রভাবশালী কলামিস্ট ডেভিড ইগনাসিয়াস এই প্রবণতাকে আমেরিকান ওয়ে অফ ওয়ার, অর্থাৎ আমেরিকার যুদ্ধের নতুন ধরন হিসেবে বর্ণনা করেছেন। তার মতে সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি এবং ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযানের মধ্য দিয়েই এই ধরনের কৌশলের ভিত্তি তৈরি হয়েছিল। ইসরায়েল বহু বছর ধরে বিদেশের মাটিতে শত্রুদের বিরুদ্ধে ড্রোন হামলা বা গোপন অভিযানের মাধ্যমে লক্ষ্যভিত্তিক হত্যার কৌশল ব্যবহার করে আসছে। অনেক বিশ্লেষকের মতে ওয়াশিংটন এখন সেই পথই আরো বৃহৎ পরিসরে অনুসরণ করছে। তবে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বৈশ্বিক স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। সমালোচকদের মতে নেতৃত্ব নির্মূলের এই নীতি সাময়িকভাবে সামরিক সুবিধা দিলেও এর ফলে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা বিশ্ব রাজনীতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্য থেকে কোরীয় উপদ্বীপ সবখানেই এখন এক ধরনের অনিশ্চয়তা এবং উদ্বেগ দেখা যাচ্ছে। ইরানের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়েছে। বিশ্ব এখন অপেক্ষা করছে এই আগ্রাসী কূটনীতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।